নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সুলেখা সান্যালের লেখা গল্প সিঁদুরে মেঘ। তাহলে শুরু করি গল্প সিঁদুরে মেঘ। তার এই ঘর, বড় আলমারি আর ড্রেসিং টেবিল দেওয়া, মোটামুটি সাজানো, আরামের উপকরণগুলো হাতের কাছে গুছিয়ে রাখা, সচ্ছলতার ছাপ দেওয়া পরিবার, আশ্রয় তো নিরাপদ। তবু খুশি হয় না, খুশি হয়নি আজ বছরেও। ঘুরে ফিরে সেজে গুজে মোটরে চড়ে বেড়ালে কি হয়, ফাঁকটাকে ভরবে কি দিয়ে? এ যেন নদী আর সমুদ্রের ব্যবধান, ব্যবধান দেহ আর মনের। লোকটার কি কুল পাওয়া যাবে না? এতদিন তো বিয়ে হয়েছে তাদের দুজনের। দারিদ্র্যের নিম্নস্তর থেকে তাকে উঠিয়ে এনে অনন্ত বসিয়ে দিয়েছে অনেকখানি উঁচুতে। কর্তব্য কি তার শেষ ওখানেই? বুকের ভেতরটা যেন জ্বলে পুড়ে যায়। কিছুতেই কি লোকটা মন খুলতে পারে না, মেলে ধরতে পারে না তার কাছে? অমন করে বেড়ায় কেন অপরাধীর মতো? নাকি মালতীর সব কথা সে জেনে ফেলেছে? ভাবতে গিয়ে বুকের মধ্যেটা হিম হয়ে এলো। জেনে ফেলেছে তার অতীতকে, তার জীবনের মুছে ফেলা আর এক অধ্যায়কে। তাই বুঝি অমন করুণভাবে তাকিয়ে থাকে মালতীর মুখের দিকে, রাতে ঘুম ভেঙে পায়চারি করে, অনুশোচনা করে নিজের কৃতকর্মের জন্যে। নাকি তাও নয়, পছন্দ হয়নি ওর মালতীকে। যাকে হারিয়েছে তার মতোই খুঁজছিল নাকি কাউকে সে? মালতীকে দেখে কাছে রেখেও তাই অমন বিতৃষ্ণা তার। ঘুরতে ফিরতে চোখ যায় ঘরের দেওয়ালের অর্ধেকটা জোড়া অয়েল পেন্টিংটার দিকে। প্রথম দিন বিয়ের পর এসে থমকে দাঁড়িয়েছিল বিস্ময়ে। আবক্ষ মূর্তি, অপরূপ এক মেয়ে, বুঝি দেওয়ালে ভর করে দাঁড়িয়ে আছে। শাশুড়ি কাছে এসে বলেছিলেন, প্রণাম করো মালতী, এ ললিতা, অনন্তের আগের বউ। বলে একটা দীর্ঘ নিঃশ্বাস চেপে নিয়েছিলেন, সেটাও তার চোখ এড়ায়নি। প্রণাম করেনি সে। যে দিক ঘোড়ার মতো ঘাড় বাঁকা করে দাঁড়িয়েছিল ছবিটার নিচে, শাশুড়িকে দীর্ঘ নিঃশ্বাসটা চাপতে দেখে মনটা দমে গিয়েছিল এক মুহূর্তে। রাতেও সেই একই পর্ব। চেয়ারে বসে এক দৃষ্টে অনন্তকে ছবিটার দিকে তাকিয়ে থাকতে দেখে রাগে গা জ্বলে গেল। অনন্তও দৃষ্টি ফিরিয়ে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বিরক্ত হয়ে বলেছিল, অতই যদি দীর্ঘ নিঃশ্বাস ফেলার ব্যাপার, তবে আবার বিয়ে করলে কেন তুমি? ম্লান একটু হাসি ফুটল স্বামীর ঠোঁটে। ললিতার কথা বলছো? বলবো একদিন সব কথা তোমাকে। দীর্ঘ নিঃশ্বাস তুমিও ফেলবে। তারপর কত রাতে স্বামীকে দেখেছে বিছানা ছেড়ে উঠে যেতে, অনেকগুলো দীর্ঘ নিঃশ্বাস শুনেছে, ছবিটার নিচে মাথা রেখে দাঁড়িয়ে থাকতে দেখেছে। সেই থেকেই শুরু হয়ে গেছে ফাঁকটা। অদ্ভুত শূন্যতার বোঝা নিয়ে দিনগুলো কাটাতে হয় তাকে। কতদিন লুকিয়ে কেঁদেছেও। একটা ছবির দিকে তাকিয়ে ওরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, আর সে যে জীবন্ত মানুষটা, অতীতকে মুছে ফেলে চোরের মতো বাঁচতে এসেছে, নাম লুকিয়ে, ইতিহাসকে চেপে রেখে। অনন্ত ডেকে কোনোদিন জিজ্ঞাসা করেছে তাকে? কোনোদিন মন খুলে কথা হয়েছে দুজনের? যে কথা অন্ধকার ঘরে একা বসে আওড়ায় নিজের মনে মনে, গল্প করে যায় দেওয়ালকে, অনন্তর কি এতটুকু প্রাণ নেই? শুনতে চায় তার কাছে? মাঝে মাঝে বুক ভেঙে যেন কান্না আসে। ক্ষতবিক্ষত এ শরীরটার কথা ভেবে সর্বনাশের স্তর থেকে কোনো মতে উঠে আসার উত্তেজনায়, তারই পরিশ্রমের অবসাদে। কতদিন মনে হয়েছে অনন্তকে সব কথা বলে দেবে সে, বলে হালকা হয়ে যাবে, আশ্রয় নেবে আর একজনের মনের কোণে।
চিন্তা ভাবনাটাকে ভাগাভাগি করে নেবে দুঃখ বেদনাগুলো। কিন্তু হলো কই? ভেবেও আবার অন্ধকারেই মুখ ঢেকে থাকা। সে তো আজ কতদিনের কথা, তবু যেন ভোলা যায় না। ভোলা তো দূরের কথা, তারই আশঙ্কায় শিউরে ওঠে মনটা মাঝে মাঝে খবরের ফুলকিতে এখনো। মা পইঁডাটা কুটছিলেন। বটিখানা কাত করে রেখে উঠে এলেন, ডেকে ডেকে মেয়ের সাড়া না পেয়ে। বারান্দার একপাশে ছেঁড়া মাদুরে শুয়ে মেয়ে রুদ্ধ কান্নায় ফুলছিল। গায়ে হাত রেখে হেসে ফেললেন। নে বাপু, দেব না গলায় দড়ি, কর তুই চাকরি। মন মানে না তাই বলেছিলাম। কত কি শুনি অলক্ষণে সব কথা, বলেছিলাম তাই। সন্ধে থেকে মেয়ের আজ এমনি ধারাভাব, কোন বন্ধু সাপ্লাইতে কাজ করে সে নাকি চাকরি করে দেবে ওকে। এমনি যে হবে সে কথা সেদিনই বুঝেছিল মানদা, অসময়ে বিনয়কে বাড়ি ফিরতে দেখে। জ্বর তপ্ত মুখখানার দিকে তাকিয়েও মায়া হলো না একটু, ঝংকার দিয়ে উঠেছিল। যুদ্ধের সময় কত বসে থাকা লোক চাকরি পাচ্ছে, কচি কচি মেয়েগুলো পর্যন্ত 100-150 করে ঘরে আনছে, আর তুমি চাকরি মানুষ কিনা চাকরি খুইয়ে বাড়ি ফিরলে? হ্যাঁ গো। উত্তর সেদিন বিনয় না দিলেও কদিন পরেই পেয়ে গেল মানদা, যেদিন কাশির সঙ্গে রক্ত উঠিয়ে বিস্ফারিত চোখে তাকিয়ে থাকা বউয়ের মুখের দিকে তাকিয়ে হেসে বলল, এই জন্যেই চাকরিটা গেল কেন বুঝলে তো? কলেজে পড়া বন্ধ করে চাকরির খবর নিয়ে বাড়ি ফিরল মালতী তার কয়েকটা দিন পরেই। বিনয় নিজেই চেষ্টা করে গিয়ে উঠল এক ফ্রি বেডের হাসপাতালে। দেখতে গিয়ে চাকরির কথা জানালে খুশি হয়ে মত দিয়ে দিল। তুই আমাকে 5টা করে টাকা দিস খুকি, ফল খেতে, ভালো হয়ে যাব। মাথায় হাত দিয়ে আশীর্বাদ জানালো। কিন্তু গোলমাল বাঁধালো মালতীর মা। চাকরি কি আবার? গলায় দড়ি দেব তবে। যেমন বাপ তেমনি মেয়ে, যা খুশি তাই করবে ভেবেছ? মেয়ে প্রথমে রাগে লাল হয়ে বসে রইল খানিকক্ষণ, তারপর কেঁদে ফেলল ঝরঝর করে। তবে চলবে কি করে শুনি? বাবার একটু পথ্যি জুটছে না, মন্টুটার পড়া বন্ধ, রোজ রোজ তোমার ওই উঠোনের পুঁয়ের চচ্চড়ি আর ভাত পারবো না খেতে, কখনো না। ছেলে মানুষের মতো ঠোঁট ফুলিয়ে কান্না দেখে অত দুঃখেও হাসি পেল মানদার। এমন সুন্দর মেয়েটা তার কি ছেলে মানুষ, জানি নে কপালে ওর কি আছে। কতক্ষণ কেটে গেল, সাড়া না পেয়ে পেয়ে শেষে মাকেই উঠতে হলো, বলতে হলো, কর তুই চাকরি। এ বাড়িটার উত্তর পূর্ব কোণটায় তাকালে বুঝিবা দেখা যায় এসপ্ল্যানেড ইস্টের সেই মৃত্যুপুরী। কতদিন আগে স্কুলে পড়বার সময় বিনয়ের হাত ধরে ফ্রক পরা মালতী ঘুরে গেছে ও রাস্তায়। আঙুল দেখিয়ে বিনয় বলতো, ওটা কি বলতো খুকি, চিনিস নে? দূর বোকা, ইম্পিরিয়াল লাইব্রেরি। বলতো লাইব্রেরি মানে কি? আজ সেখানে ঢুকে অফিসি কায়দার চমক দেখে বুকের ভেতরটা কেমন করে উঠল, সমস্ত শরীর ঘেমে উঠল নিজের অজ্ঞাতে। ভারী মামুলি পরীক্ষা, সব যেন ঠিক করাই ছিল তার জন্যে, চাকরিটা নিতেই যা বাকি। মাইনে সে পাবে 150 টাকা, বন্ধু শেফালির সমান। অতগুলো টাকা ভেবে যেন থই পায় না। একসঙ্গে অতগুলো টাকা দেখেছে নাকি কোনো দিন? তাই নাকি মাসের শেষে তার হাতেই আসবে। বাসে আসতে আসতে শেফালি কিন্তু ভারী হতাশ করে দিল তাকে। ভারী তো টাকা, 150, ভাবছিস সংসার চালাবি? প্রথমে অনেক মেয়েই ভাবে তা, কিন্তু মাসের শেষে চলে যাবে কোথা দিয়ে টের পাবি নে। তোমার ওই ছেঁড়া শাড়ি আর অমন ফাটা মুখ নিয়ে অফিসে গেলে চলবে বুঝি? তাহলে আর উঠতে হবে না ওপরে। শাড়ি পাউডারেই দেখবি কত বেরিয়ে যাবে মাসে।
ও 150-100 ধরে রাখ সে বাবদ। শুকনো গলায় সে প্রতিবাদ জানিয়েছিল। বাহ, তাহলে মা আর মন্টুকে খাওয়াবো কি? বাবার টাকা দিতে হবে। সে টাকা তো তোমাকে আদায় করে নিতে হবে। আসল টাকায় তোমার হবে নাকি কিছু? উপরি পাওনা নেই বুঝি? সে তো অফিসারদের হাত। দেখিসনি আমাদের ক্লাসের রেখাকে? ও তো 300-400 টাকা পায় মাসে। সব বড় অফিসারদের সঙ্গে ওর ভাব। গালে একটা টোকা মেরে হেসে বলেছিল, ধ্যাৎ, তুই ভাই ভারী বোকা। ঢুকেছিস তো, এবার বুঝবি। ওদের খুশি রাখবি। তোর যা চেহারা, সবাই দেখবি সেধেই আসবে। সারাটা পথ সেদিন ভেবেছিল মালতী, ক্লাসের মধ্যে সবচেয়ে নোংরা আর বোকা মেয়ে ছিল শেফালিটা। পরিবর্তনটাও হয়েছে অদ্ভুত। সবাই এর আগে দায়ে পড়ে নিয়েছিল চাকরি। উপদেশ দিয়ে বুঝিয়ে দেবার অধিকার তো আছেই ওর। কিন্তু এ কেমন উপদেশ, কেমন পথনির্দেশ? কথাগুলো ঠিক যেন বোঝা যায় না, কি এক আড়াল দেওয়া কথা। মনটা শান্ত হয় না, অস্বস্তিতে কাঁপে থরথর করে। কিন্তু সংকোচ, ভয়, সম্ভ্রম সে তো দুদিনের ব্যাপার। এসপ্ল্যানেডিস্টের বিরাট দরজা দিয়ে যে একবার ঢুকেছে ভেতরে, তার ওসব কেটে গেছে দুদিনে। মালতীর তো কই যেতে চায় না। সুন্দর বড় বড় চোখ, মাখনের মতো ঠান্ডা রঙের মেয়েটাকে কদিন থেকে বড্ড বেশি চোখে পড়ছিল সুশান্ত সেনের এ ঘর থেকে ও ঘরে যেতে। ড্রিঙ্ক ওয়াটার সাহেবের সেই অর্ডারটার কথা মনে পড়ল। ভালো মেয়ে চাই একটা, চাই কম্পেনিয়ন, যাকে দেখলেই হোমে ফেলে আসা তার সাথীর কথা মনে পড়বে। কাছে কাছে থাকবে এমন মেয়ে চাই। সুশান্ত সেনের আর এক গ্রেড উন্নতি হবে এজন্যে এ কথাও আভাসে জানিয়েছিল। বেয়ারা দিয়ে ডেকে পাঠিয়ে সে বলে, করবেন পার্ট টাইম জব, খাটুনি নেই অথচ টাকা বেশি। বাড়ির খবর তো শুনেছি সব। ও 150 টাকায় আপনার হবে কি? কথা বলে না মেয়েটা। হো হো করে হেসে সে বলে, জানি বাঙালি মেয়ে তো, সাহেবের পার্সোনাল সেক্রেটারি বললেই মুখ শুকিয়ে এতটুকু। ধরে মারবে নাকি আপনাকে? ভেবে দেখুন গে যান। সেদিন কিন্তু দৃঢ় প্রতিজ্ঞা নিয়েই বাড়ি ফিরেছিল মালতী। কিছুতেই না, দরকার হলে এ চাকরিও ছাড়বে সে, তবু নেবে না সাহেবের কাছে। কিন্তু বাড়ি ঢুকে দেখে বিনয়কে। হাসপাতাল উঠে গিয়ে মিলিটারি ব্যারাক হয়েছে, তাড়িয়ে দিয়েছে রোগীদের। হাসবার চেষ্টা করে সে বলে, বুঝলি খুকি, 100টা টাকা মাসে মাসে কোনো মতে 100টা টাকা পেলেই ভালো হয়ে যাব আমি। স্যানাটোরিয়ামে থাকতে পারি যদি, 6 মাসে ভালো হয়ে ফিরে আসব, দেখিস। বাঁচবার চেষ্টায় যেন পাগল হয়ে গেছে সে। চোখ দুটো জল জল করে জ্বলছে কেবল। মানদা কোথায় গিয়েছিল? দরজা ঠেলে ঢুকে বিনয়কে দেখে থমকে দাঁড়ালো একটু, তারপর হাসি মুখে এগিয়ে গেল। ভালো হয়ে গেছো? ছেড়ে দিল বুঝি ওরা? উত্তরের অপেক্ষা না করেই মালতীর মুখের দিকেও খুশি মুখে তাকালো। কাল অফিস যাবি নে কিন্তু, পাকা দেখতে আসবে তোকে খুকি। স্বামীর দিকে তাকিয়ে বলে উঠল, সেই ছেলেটি গো, মজুমদার বাড়ির MA পাস। ওদের খুব আগ্রহ, এই বসে খেয়ে দিতে চায়। আগ্রহ তাদেরই নাকি বেশি, দাবি নেই কিছুই। অনর্গল বলে চলল মানদা। বিনয় একবার কেবল বলেছিল, কিন্তু সংসার চালাবে কে? জ্বলে উঠে সে কেঁদে ফেলল। চুলোয় যাক সংসার, তোমার ক্ষমতা না হয় ছেলের হাত ধরে ভিক্ষে করব আমি, তাই বলে মেয়ের বিয়ে হবে না? মেয়েগুলোর কি দশা হচ্ছে আশেপাশে দেখছি নে। উহ, এ কি দিন! মেয়ে আমার কল্যাণী হয়ে থাক, তা দেখে আমি মরতেও পারবো। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে
অন্ধকার ঘরের মধ্যে দু চোখে জল নিয়ে বসে থাকে মালতী। মা তো দেখেনি কার্জন পার্ক, দেখেনি ডাস্টবিনের কুকুর আর মানুষের মারামারি একটু মাংসের হাড় নিয়ে। এখন রাস্তায় বুভুক্ষুদের আর্তনাদ শুনলে মানদার চোখ ভরে জল আসে। ফ্যান দিলে দুটো ভাতও দেয় খেতে। অমানুষ এখনও হয়ে যায়নি সে। দুবেলা কাঁকড় মেশানো চালের গ্রাস মুখে যাচ্ছে বলেই। তাই পেট ভরে খাওয়ার বিকার ধরেছে তাকে। মেয়ের মাথায় সিঁদুর দেখতে চায় সে। বড়লোকদের খেয়ালের মতোই একটা খেয়ালের পাগলামি চেপেছে তার মাথায়। চোখ মুছে ফেলে অন্ধকার থেকে বেরিয়ে এসে মালতী বিনয়ের সামনাসামনি দাঁড়ালো। কালই তুমি মাদ্রাজ রওনা হয়ে যাও বাবা, 100 টাকা করে পাঠাবো আমি। বিস্ফারিত চোখে মানদা তাকালো মেয়ের দিকে। হিংস্র সাপদের মতো দৃষ্টিতে কি যেন খুঁজছে মেয়ের মুখে চোখে শরীরে। মায়ের মুখের দিকে একবার তাকিয়ে যেন ব্যঙ্গের হাসি ছুঁড়ে দিল মেয়ে। এ চাকরি ছেড়ে দিচ্ছি, অনেক বেশি টাকা মাইনের চাকরি পাচ্ছি একটা, তোমার টাকা ঠিক পাঠাবো। খুশি হলো সুশান্ত, হেসে ফেলে বলল, এই তো চাই। আমার মুখ রাখবেন কিন্তু, মানে একটু চটপটে স্মার্ট হতে হবে আপনাকে। সাহেব মানুষ, তার ওপর খেয়ালি, কখন যে কি মাথায় ঢুকবে সেগুলোকে হাসি মুখে একটু মেনে নেওয়া, এই আর কি। ওকে খুশি রাখতে পারলে সংসারের ভাবনা আপনার ঘুচে যাবে, এ ঠিক বলে দিলাম, দেখে নেবেন। কান্নায় ফোলা ফোলা চোখ দুটো মালতীর। কাল সারা রাত ধরে কেঁদেছে। নিজে সঙ্গে করে বিনয়কে তুলে দিয়ে এসেছে গাড়িতে। মাথায় সিঁদুর পরা নববধূর মূর্তিটা চোখের সামনে ভেসে উঠতেই সে চিন্তার গলা টিপে হত্যা করেছে। বাঁচাতে হবে বাবাকে, মাকে, ছোট ভাইটাকে। যতক্ষণ পারবে ততক্ষণ বাঁচাবে সে সবাইকে, কেবল বাঁচবে না সে নিজে। কোন সর্বনাশের অতলে নিজেকে নিয়ে চলেছে মালতী। হেসে আর মিষ্টি কথায় সে কথা কি ভুলিয়ে দিতে পারে সুশান্ত সেন? কটা দিনও গেল না, মালতী এসে কেঁদে ফেলল। ওই মাতাল সাহেবটার হাত থেকে বাঁচান আমাকে, আমার পুরনো চাকরি ফিরিয়ে দিন সুশান্ত বাবু। হেসে ফেলল সে। করছেন কি? আচ্ছা পাগল তো আপনি। সাহেব মানুষ, মদ ফদ খাবে না একটু একটু আধটু অমনি তো করবেই। ছি মালতী দেবী, ভুলে যাবেন না যে আপনার বাবা আছেন স্যানাটোরিয়ামে। আপনার পোস্টে লোক নেওয়া হয়ে গেছে, ছেলে মানুষই করবেন না। মেয়েটার কান্নায় ফোলা চোখ মুখের দিকে তাকিয়ে মুহূর্তে দুর্বল হয়ে যায় মনটা। কিন্তু মন, সে তো অবাধ্য ঘোড়া, চাবুক না মারলে যে সোজা হয় না। শান্ত করে পাঠালে কি হবে, আবার ছুটে আসে মেয়েটা। আমাকে ছোটোখাটো চাকরি দিন একটা, বেশি টাকা চাইনি, আর নয়তো। সুশান্তর দু চোখের ওপর নিজের ব্যগ্র ব্যাকুল দুই চোখ মেলে উপযাচিকা হয়ে বলে মালতী, আপনি বিয়ে করুন আমাকে, তাহলেও বাঁচবে আমার মা ভাই। টাকা ছাড়া যে চলবে না আমার। আপনার তো অনেক টাকা, তা থেকে সামান্য কিছু করে পেলেই হবে। প্রায় কানের কাছে মুখ এনে সুশান্ত বলেছিল, অমন করলে চলে না মালতী, ছি, ছোট ভাই, বাবা মা ভুলে যাবেন না। আর তাছাড়া গোপন কথা বলার মতো করে বলে, যুদ্ধ তো শেষ হয়ে এলো। ইম্ফল থেকে লাস্ট জাপানি ট্রুপ রিট্রিট করেছে, বার্লিন তো ফল করেছে কবেই। দেখছেন না হন্যে হয়ে উঠেছে বিলিতি সাহেবগুলো। আর কটাই বা দিন, তারপর আবার আগের দিন ফিরে আসবে। গ্লানিতে লজ্জায় মালতীর মরে যেতে ইচ্ছে করল সেই মুহূর্তে। তার কথাকে কেমন সহজ হাসি দিয়ে উড়িয়ে দিয়ে গেল লোকটা, ঠেলে দিয়ে চলে গেল সর্বনাশের মুখে। নড়তে গেলেই চলতে গেলেই বিনয়ের চোখ দুটো মনে পড়ে, বাঁচবার অদম্য আকাঙ্ক্ষায় জ্বলে ওঠা দুটো চোখ। মালতীর যেন মুঠো মুঠো চুল ছিঁড়তে ইচ্ছে করল। এ নাগপাশের বন্ধন থেকে তার বুঝি আর মুক্তি নেই। যুদ্ধ শেষ হবার খবরের সঙ্গে তার খবরও এসে পৌঁছল। মানদা নিস্তব্ধ হয়ে বসেছিল।
কাঁদেনি একটু। কাঁদছিল মালতী পাগলের মতো মাথা কুটে। বুকের মধ্যেটা যেন জ্বলে পুড়ে যাচ্ছিল। চুলগুলো বুঝি দুহাতে ছিঁড়তে পারলে শান্তি হতো। বিনয় যদি বাঁচবেই না, তবে এই আত্মগ্লানির মধ্যে ডুবিয়ে গেল কেন তার খুকিকে? এখন করবে কি সে? গ্রামগুলো না হয় শহরের পথে পথে প্রাণ দিয়েছে, মরে বেঁচেছে তারা। যে মেয়েরা সৈন্যদের সঙ্গে সঙ্গে ঘুরেছে, তারা তো ছেঁড়া জুতোর মতো পরিত্যক্ত এখন। ঠোঁটের রং চোখের জলে মিশে একাকার হয়ে যাচ্ছে। স্কুল ছাড়া পথ না পাওয়া মেয়েগুলোর ভবিষ্যৎ ঠিক হয়ে রয়েছে চোরা গলিগুলোর মধ্যে। মালতী করে কি এখন? ড্রিঙ্ক ওয়াটার তাকে ধন্যবাদ দিয়ে গিয়েছে যাবার সময় কম্পেনিয়ানশিপের জন্যে। সেদিনকার ছোট্ট মালতী তিক্ততার আর গ্লানির সমুদ্রে স্নান করে উঠে নিজের দিকে আর চাইতে পারে না সে যেন। অসহ্য দাহ সারা শরীরটায়। মানদা দেখছিল মালতীকে। কাঁদতে না পেরে বুকের ভেতরটা তার জ্বলে পুড়ে যাচ্ছিল। এবার দুহাত বাড়িয়ে ডাকল, আমার বুকে একটু হাত বুলিয়ে দে খুকি, জ্বলে যাচ্ছে। মালতী ছুটে এসে দুহাতে মাকে আঁকড়ে ধরে বুকের মধ্যে মাথা গুঁজে পড়ে রইল নিস্তব্ধ হয়ে। ফিসফিস করে মা বলল, লক্ষ্মীর মতো স্বভাব তোর, তোর জীবন ব্যর্থ হতে দেব না আমি। দেখি এ যুদ্ধের কত বড় ক্ষমতা। তারপরের 2 বছরের ইতিহাসে মানদার অংশ। শিকারী পাখির মতো জলজলে 2 চোখ নিয়ে ডানা মেলে মেয়েকে আড়াল করে রেখেছিল ভাইয়ের সংসারে। দুবেলা দাসীবৃত্তির পরিবর্তে ছেলে মেয়ে 2 বাঁচুক, এতেই খুশি মানদা। ছোট মতো মাস্টারি জোগাড় করে মাসের মাইনে টাকা কটা তুলে দিয়েছে মালতী মামিমার হাতে। তবু খুশি হয়নি কেউ। টানাটানির সংসার ওদেরও, মুখ থুবড়ে থাকা স্বল্পবিত্তের। বিরক্তিকে গায়ে মাখেনি মানদা, পাগলের মতো পাত্রের খোঁজ করেছে। বিয়ে ঠিক হলে আপত্তি করে মালতী বলেছিল, না মা, থাক। বাঘিনীর মতো 2 চোখ নিয়ে শক্ত মুঠোতে মা হাত চেপে ধরল মেয়ের। কেন না কেন? সেবার গলায় ধরে দিইনি, এবার দেব। কেঁদে ফেলে মেয়ে বলেছিল, তুমি মন্টু, তোমাদের দেখবে কে? ও কথা ভাবতে গিয়ে সেবার নিজের সর্বনাশ ডেকেছিলি, মনে নেই? তারপর আর কোনো আপত্তিই টেকেনি। সে তো কতদিনের কথা, তবু কেন ভোলা যায় না, মুছে ফেলা যায় না অতীতটাকে। বুকের মধ্যে থেকে দিন রাতের এ রক্তক্ষরণকে সারিয়ে তুলতেই হবে যে তার, নইলে জীবনে তার থাকবে কি? কিন্তু আবার চোখ ফিরে যায় ওই ছবিটার দিকে। ওই হয়েছে যত বাধা। মনের ফাঁকটাকে কিছুতেই ভরতে দেবে না, খুলতে দেবে না মনটাকে। ওই নির্জীব প্রাণহীন কয়েকটা রেখা, ওটাকে সরিয়ে ফেলতে হবে এ ঘর থেকে, অনন্তের চোখের সামনে থেকে। হাত বাড়িয়ে ছবিখানাকে নিচে টেনে নামাবার অনেক চেষ্টা করল মালতী। বিরক্ত হয়ে শেষে চেয়ারে গিয়ে বসল। চোখ দুটোই কি অপূর্ব সুষমা মেয়েটার! কে বলবে প্রাণহীন? আবার উঠে টেবিলের ওপর থেকে ফুলদানিটা নিয়ে লক্ষ্য ঠিক করে দাঁড়ালো। আর কিছু না হোক, ভেঙে তো ফেলা যায়, বিকৃত করে দেওয়া যায় অমন সুন্দর চেহারাটাকে। তারপরে তো আর কিছুই অবশিষ্ট থাকবে না। বাইরে জুতোর শব্দ করে ঘরে ঢুকলো অনন্ত। চমকে হাতের জিনিস নামিয়ে রাখতে হলো। অমন বিরক্ত মুখ করে দাঁড়িয়ে কেন? কি হয়েছে তোমার মালতী? শুকনো হাসি টেনে এনে উত্তর দিতে হয়, কিছু তো হয়নি। তুমি অমন রাত করলে যে? ক্ষুব্ধ স্বরে অনন্ত বলে, করব কি? আমার তো এদিকে মাথার ঘায়ে কুকুর পাগল। মাসের পয়লা কাল রাত পোহালেই এক যজ্ঞশালার খরচ। ধপ করে বসে পড়তে দেখে শান্ত গলায় বউ বলে, খেয়ে নেবে না? খাবো পরে, বসো তুমি ওই চেয়ারটায়। হাত ধরে অনন্ত বউকেও বসিয়ে দেয় সামনের চেয়ারটায়।
বলি তোমাকে, শোনো, কত যে কথা জমে আছে মনে, পাগল যে হয়ে যায়নি কেন। রাজ্যের বেদনা যেন ঝরে পড়ে স্বামীর কথায়। বুকের ভেতরটা টনটন করে মালতীর। এই প্রথম স্বামী স্ত্রী মুখোমুখি বসেছে। মনটাকে খুলে ধরছে লোকটা, কান পেতে থাকে সে। ক্রকারির ব্যবসাটা একেবারেই ফেল পড়ল মালতী, নবীন জানিয়ে গেছে। আগে তো ছিলাম দু ভাই একসঙ্গেই, তখন থাকতাম একতলায় অল্প ভাড়ার ঘরে, এসব কিছু ছিল না। ছোট্ট মতো একটা ব্যবসা ছিল, তাও চলতো না ঠিক মতো। মা নিজের হাতে রান্না করতেন, ছেলেরা খেতে বসত, বউরা পরিবেশন করত। খেতাম তো শাক পাতার চচ্চড়ি, কিন্তু তাতে যেন প্রাণ ছিল। এখনকার এই ঠাকুর চাকর ড্রাইভার বাবুর্চির পাত্তা কোথায় তখন? যুদ্ধের সময় বরাতে জুটে গেল মিলিটারি কন্ট্রাক্ট, হু হু করে টাকা এলো, ফুলে ফেঁপে যেন এত বড় হয়ে উঠলাম। গাড়ি কেনা হলো দুখানা, ড্রাইভার, বেয়ারা, চাকর ঠাকুরে বাড়ি ভর্তি। নবীনের ছেলে দার্জিলিংয়ে সাহেবদের স্কুলে ইংরেজি শিখতে গেল, মাসে 250 টাকা খরচে, তবু হচ্ছে না। খুঁতখুত করতে লাগলো নবীন আর তার বউ। শেষে বালিগঞ্জে আলাদা বাড়ি করে নবীন চলে গেল তার বউকে নিয়ে। তারপর কত রকম ব্যবসা করেছি, একটা ছেড়ে একটা ধরেছি, শান্তি পাইনি কোনোটাতেই, দাঁড়ায় না একটাও। শেষের ব্যবসা এটা, তাও ফেল পড়ল। তাই তো বলছিলাম, মাথার ঘায়ে কুকুর পাগল আমার। সকালে উঠেই ঠাকুর চাকরের টাকা, কর্মচারীদের তাগাদা, ভাবো তো। যুদ্ধের দৌলতে চালটাই বেড়েছে কেবল, টাকা তো খোলামকুচির মতো উড়ে গেছে। এখন মনে হয় আগের জীবনেই ছিলাম ভালো। একটুখানি আঘাত দেবার লোভটা সামলানো গেল না। মুখ টিপে হেসে মালতী বলল, ভালো তো ছেলেই, ললিতা ছিল যে তখন। এ কথাটায় যদি একটু আলোড়ন তোলা যায় লোকটার মনে, স্বীকারোক্তি বার করা যায় মুখ দিয়ে, যে গেছে সে তো গেছেই, কিন্তু মালতীকে যে তার চেয়েও বেশি ভালোবাসে অনন্ত, সে কথা কি বলে দিতে হবে? তাহলেও নির্ভয় হতে পারে সে, স্বাচ্ছন্দ্য নিয়ে কাছে আসতে, একটু একটু করে মেলে ধরতে পারে মনটাকে। কিন্তু স্বামীর মুখের দিকে তাকিয়ে যেন হতবাক হয়ে গেল। রক্ত শুকিয়ে সমস্ত মুখখানা সাদা হয়ে গেছে স্বামী। নির্বাক আহত পশুর মতো যেন ছটফট করছে অনন্ত ভেতরে ভেতরে। কিসের এক প্রবল স্রোত যেন ওর গলা পর্যন্ত উঠে আসছে। সেদিকে তাকিয়ে শিউরে উঠল মালতী। কি এক দুর্বোধ্য আশঙ্কায় বুক কেঁপে উঠল। অনন্ত বুঝি সোজা হয়ে বসবে এক্ষুনি, তার ব্যঙ্গকে সত্য বলে ঘোষণা করতে, ব্যাখ্যা করবে তার গত জীবনের ক্লেদাক্ত কাহিনী। ভীত দৃষ্টি নিয়ে এক মুহূর্ত সেও তাকিয়ে রইল স্বামীর মুখের দিকে। তারপর ফুঁপিয়ে কেঁদে উঠে স্বামীর কোলের মধ্যে মুখ গুঁজে নিস্তব্ধ হয়ে গেল। কত যে রাত হয়েছে, বাইরের বারান্দায় চাঁদের ম্লান ছায়া এসে পড়েছে লুটিয়ে। সেন্ট্রাল অ্যাভিনিউর চওড়া রাস্তায় ইলেকট্রিক আলোর সারি, জ্যোৎস্না চোখে ধরা যায় না। নিস্তব্ধ পথ, গাড়ি ঘোড়া চলছে না। মাঝে মাঝে দু একটা মাতালের হল্লা, আর অনেক দূরে কার বাড়ির পোষা কুকুর যেন ডাকছে। রাস্তায় কুকুরের খ্যাঁকানি শুনে। অনন্ত ডাকে, ওঠো মালতী, বলি শোনো, সব কথা তো জানো না। বলে হাত ধরে জোর করে তুলে বসায় ওকে। চোখে চোখে তাকিয়ে বলে, যুদ্ধে টাকা করলাম আমি, কিন্তু কাকে আহুতি দিয়ে জানো তো? ম্লান একটু হেসে ছবিখানার দিকে আঙুল দেখিয়ে বলে, ওই মেয়েটাকে। বেশি দিন বিয়েও হয়নি, লেখাপড়া জানা সুন্দরী মেয়ে। তখন আমার ব্যবসা চলছে না, একবেলা খাওয়া জুটছে কি জুটছে না, এতটুকু দুঃখ করতে দেখিনি। বাঁধল যুদ্ধ, চাকরি নিল ললিতা, আমাকে তুলে ধরবেই, এ ছিল ওর প্রতিজ্ঞা। বড় বড় অফিসারদের সঙ্গে আলাপ জমে নিল,
তাদের সঙ্গে আমার পরিচয় করালো। তারা আবার নিয়ে যেত তাদের ওপরওয়ালাদের কাছে। একটা দুটো করে বেশ মিলিটারি কন্ট্রাক্ট পেলাম। যত টাকা পাই লোভ তত বাড়ে। শেষে হাত বাড়িয়েছি একটা বড় কন্ট্রাক্টের দিকে। একটুর জন্যে হাতছাড়া হয়ে যাচ্ছে। মিলিটারি অফিসার, পাজি বলে বদনাম খুব। তার শর্ত বিশেষ কিছু নয়, ললিতাকে দেখেছে, কেবল একবার আলাপ করবে। ও রাজি হয় না, বলে আর না, আর এগিয়েও না। টাকার নেশায় আমি তখন পাগল। শেষে সেই সাহেবকে আর ললিতাকে রেখে বাড়ি ছেড়ে চলে গেলাম। ফিরে এসে দেখি সাহেব নেই, আমার ঘরের দরজা বন্ধ। ভাবলাম ললিতা অভিমান করেছে। আসবার সময় দোকান থেকে একটা জড়োয়া হার এনেছিলাম, দামি শাড়ি, ব্লাউজ। পেলে ললিতার রাগ পড়ে যাবে বিশ্বাস ছিল। ধাক্কাধাক্কি করে অনেক ডেকেও সাড়া না পেয়ে ভয় হলো তখন মনে। থরথর করে কাঁপছে অনন্তের হাত, মুখে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। উচ্ছ্বসিত এক আবেগকে দমন করবার চেষ্টা করছে প্রাণপণে। ড্রয়ার থেকে রিভলভার বার করে ছুটে গেলাম সাহেবের অফিসে। সেখান থেকে ঠিকানা নিয়ে তার বাড়িতে। সাহেব বসে মদ খাচ্ছিল। স্পষ্ট পরিষ্কার গলায় শপথ করে জানালো সে ললিতার গায়ে হাত দেয়নি। তার দু চোখের দৃষ্টিতে নাকি আগুন ছিল, ভয়ে পালিয়ে এসেছে। শুনে আবার আশা হলো মনে। ছুটে গেলাম বাড়িতে। তখনও দরজা তেমনি বন্ধ। লোক দিয়ে দরজা ভেঙে যখন ঘরে ঢুকলাম, দেখি দড়িতে ঝুলছে ললিতা। কপালের ঘাম মুছে ফেলে হাত দিয়ে জায়গাটা দেখিয়ে দিল। ওই যতটা জায়গা জুড়ে ছবিটা দেখছ ওখানটায়। বুঝলাম আমার ওপর অসীম এক ঘৃণা আর অভিমান নিয়ে চলে গেছে মেয়েটা। থরথর করে কেঁপে উঠল অনন্তর ঠোঁট। অত বড় মানুষটার দু চোখ ছাপিয়ে জল নেমে এলো। লজ্জিত মুখে তাড়াতাড়ি রুমালে মুছে ফেলে হাসল ম্লানভাবে। তুমি তো দেখেছ, রাতে ঘুমোইনি আমি। ঘুমোবো কি, শান্তি পাইনি যে। সারাদিনে কত রকম খবর শুনি, গুজব আর সত্যি, রটনা আর কুৎসা। এমন ভয় করে উঠে তোমাকে পাহারা দিই। ললিতাকে তো হারিয়েছি, তোমাকেও যেন না হারাই। গাছটাকে উড়িয়ে নিয়ে গেছে বলেই তো চারাটাকে আরও সাবধানে রাখতে চাই, তার গায়ে আর যেন ঝড়ের ঝাপটা না লাগে। দু চোখ ভরা জল নিয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে মালতী বলে, আমার কথাও তো জানো না তুমি। সেই জল ভরা থমথমে মুখখানাই দুহাতের মধ্যে তুলে নিয়ে ভারী গলায় স্বামী বলে, সব জানি মালতী, আমরা দুজনেই যে ঘর পোড়া গরু, তাই তো সিঁদুরে মেঘ দেখে মুখ শুকোয়। বলে হাসার চেষ্টা করলে হবে কি, চোখ দিয়ে জল পড়ে। কাঁদে মালতী ও ললিতার কথা ভেবে। সম্পূর্ণ সুস্থ মানুষের মতো দুটো মনের আবেগ চোখের জল হয়ে ঝরে পড়ে এতদিনের ব্যবধানটা ঘুচিয়ে দেয়। এতক্ষণ শুনলেন সুলেখা সান্যালের লেখা গল্প সিঁদুরে মেঘ। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।